তো স্মরণ করতে যাব, দুঃখ প্রকাশ করতে যাব, সেখানে ডিজে বাজিয়ে মদ খেয়ে বিভৎস নাচ নেচে এটা কী ধরনের শহীদ দিবস পালন করা? আজ আমরা কথা বলবো 21শে জুলাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে মুসা কারিম ভাইয়ের সঙ্গে। তো ভাইজান, আজকে টিএমসির উন্মাদনা 21শে জুলাই নিয়ে। সেই 21শে জুলাই রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, গাড়ি ঘোড়ার যানজটের চাপ প্রচণ্ড। কি বলবেন এই বিষয়ে? প্রথমত 21শে জুলাইটাই তো একটা ভাওতা। যদি বলেন কেন, 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 21শে জুলাইটা হাইজ্যাক করেছে, এটা তো মুখ্যমন্ত্রীর বর্তমান তৃণমূল কংগ্রেস যেভাবে পালন করছে, এটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম না। 21শে জুলাইটা হলো 1993 সালে বামফ্রন্টের বিরুদ্ধে রাইটাস অভিযান হয়েছিল। সেই রাইটাস অভিযানে নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন। তেনার নেতৃত্বে রাইটাস অভিযান হয়। সেটা তো কংগ্রেসের প্রোগ্রাম, জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম 1993 সালে। যে দল 1998 সালে জন্মগ্রহণ করেছে, সেই দল 1993 সালের প্রোগ্রাম কিভাবে করে? সেই দলের নামে কিভাবে করে, যেটা আমাদের পরিমেয় শহীদ হয়েছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, যে দলটা শুরুয়াতেই সাধারণ মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে, শুরুয়াতেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সেই প্রতারণার ধারাবাহিকতা আজ পর্যন্ত আজকেও চলছে। সেই জন্য প্রত্যেকটা নেতা, মানে যে দলের নেত্রী সুপ্রিমো চোরের রানী, সেই দলের নেতারা তো চোর হবেই। পুরো পশ্চিমবাংলায় শাসক দলের নেতারা চোর। জেল খাটার থেকে শুরু করে, মিডিয়ার থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষই জানে এরা সাধারণ একটা সরকারি ঘর দিলেও সেখান থেকে টাকা কাটমানি খায়। মানে পুরো দলটাই চোরের রানীদের অনুসরণ করেই চলছে। 294টা সিটে 294টাই সিট দিতে পারে টিএমসি। এমতো অবস্থায় আইএসএফ মেরে কেটে হয়তো 40টা, কিন্তু দেখা যাচ্ছে আইএসএফ মিটিং করলে রাস্তা যানজট ইত্যাদি সৃষ্টি হয়। কলকাতায় কোনো রকম প্রোগ্রাম করতে পারে না। এখানে টিএমসির মেগা অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তাহলে কি এখানে কোনো যানজটের সৃষ্টি হবে না? যানজটের সৃষ্টি হয় মানে যানজটের তো সৃষ্টি হবেই। আরও একটা বড় বিষয় বলি, আজকে আমি সকালবেলা যখন মার্কেটে এসে আমি একজন পরিচিতির সঙ্গে জিজ্ঞেস করছিলাম, কী রে 21শে জুলাই কলকাতায় যাসনি? ও বলছে 21শে জুলাই কলকাতায় গিয়ে কী করবো, সব তো পার্কে যাই। মানে ইকো পার্কে সমস্ত লোকরা, ইকো পার্ক গ্রামাঞ্চলের মানুষরা ইকো পার্কে যেতে একটা খরচ হয়, পার্সোনাল গাড়ি করে যেতে খরচ হয়। ইকো পার্কের উদ্দেশ্যে সাধারণ মানুষ ইকো পার্কে যায়। আরও একটা বিষয় হলো, গাড়ি হবে, কারণ হলো যানজট তো হবেই। কারণ হলো অটো স্ট্যান্ড, আমি এক্ষুনি দেখছিলাম যে আমাদের এই মার্কেট থেকে একটা অটো এখন ফেস স্ট্যান্ড বেঁধে এখন বেরোচ্ছে। আমি বললাম, হ্যাঁ অটো এখন বেরোচ্ছে, এখন বাজে প্রায় 10:30 বাজে, তো এই অটো পৌঁছবে কখন? তো অটো তো কলকাতার সভাস্থল পর্যন্ত যাবে না, ইকো পার্কের থেকে ঘুরে চলে আসবে। মানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ছোটো গাড়ির স্ট্যান্ড যা আছে, শাসক দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছে। আজকে প্রত্যেকটা গাড়ি দলের এই প্রোগ্রামে প্রত্যেকটা গাড়ি বের করতে হবে এবং প্রত্যেকটা গাড়ি যেতে হবে, নইলে ওদেরকে 1 সপ্তাহ ধরে রোডে চলতে দেবে না। সাধারণত গরিব মানুষ খেটে খায়, যারা গাড়ি চালিয়ে খায়, অটো চালিয়ে খায়, তারা দেখছে যে আমি গরিব মানুষ, আমি কেন 1 সপ্তাহ আমার রুজি মারবো, সেই গাড়িগুলো তারা বাধ্য হয়ে বের করেছে। আরও একটা ভিডিও দেখছিলাম, আজকে সকালেই শহীদ দিবস পালন করতে যাচ্ছে, কিন্তু গাড়িতে চিকনি চামিলি গান হচ্ছে এবং সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। শহীদ স্মরণে আমরা যাব, তো স্মরণ করতে যাব, দুঃখ প্রকাশ করতে যাব, সেখানে ডিজে বাজিয়ে মদ খেয়ে বিভৎস নাচ নেচে এটা কী ধরনের শহীদ দিবস পালন করা? আর দ্বিতীয়ত হলো, কোর্টের একটা রায়ও দেখছিলাম। আর একটা জিনিস আমি সেই ছেলেটা জিজ্ঞেস করছিলাম, ওই আমার বলছিল যে শহীদ দিবস কি কলকাতায় কি এইবার শেষ? আমরা কেন? বলতে না, কোর্ট নাকি রায় দিয়েছে যে শহীদ দিবস হবে না। বললাম না, কোর্ট রায় দিয়েছে শহীদ দিবস রাস্তায় করতে বারণ করেছে গত বছর, আগামী বছর থেকে ব্রিগেড কিংবা মনুমেন্টের মাঠ করার জন্য পরামর্শ দিয়েছে কোর্ট। কিন্তু সে বলছে
যে শহীদ দিবস মনে হয় তৃণমূল কংগ্রেসের শাসক ক্ষমতায় থাকাকালীন মনে হয় এই শেষ। আর না কেন, ওদের 26-এ তো থাকবে বলে মনে হয় না। কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বাতাবরণ তৈরি হয়েছে 26-এ তৃণমূল কংগ্রেস থাকবে, এই আশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই। এরা ভাবছে যে এই শহীদ দিবস শেষ, শাসক ক্ষমতায় থাকা অবস্থায় এই শহীদ দিবস শেষ। সেই শহীদ দিবস শেষ, লাস্ট মদ খেয়ে লাস্ট আনন্দ করে নেক, নাচানাচি করে নেক। সামনে বছর তো শাসক দল থাকবে না, সামনে বছর বলছে এবার ছোটোখাটো করে যে কোনো করবে। আপনি মদ্যপানের কথা বললেন, যে সময়ে সিপিএমের আমলে এই মিছিলটি হয়েছিল, ভয়াবহ কাণ্ড ঘটেছিল, তদন্তে রিপোর্টে পাওয়া যায় যে 14 জন মারা গিয়েছিল তারা মদ্যপ অবস্থায়। তাহলে কি সেদিনকার ঘটনা আর আজকের ঘটনা একই? কী বলবেন? দেখুন, সেদিনেও তৃণমূলের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করেছিল, আজকের দিনেও তিনি চক্রান্ত করেই চালাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস, আমি একটু ইতিহাসের দিকে যাই। ওই দিনকে মানে পুলিশের ডিআইজি ছিলেন মনীশ গুপ্ত মহাশয়। তিনি কিন্তু আজকে শাসক দলের মন্ত্রী। তেনার নেতৃত্বে কিন্তু গুলি চলেছিল, তেনার নেতৃত্বে কিন্তু 13 জন শহীদ হয়েছিল। তিনি আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হচ্ছে, বড় লিডার হচ্ছে। মুখ্যমন্ত্রী তখনও পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে প্রোগ্রামটা বামফ্রন্টের বিরুদ্ধে প্রোগ্রামটা আন্দোলনটা তৈরি করেছিল। মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রে গুলি চলিয়েছিল, মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রই মনীশ গুপ্ত সেই সিদ্ধান্ত নিয়েছিল। আর আজকে সেই জন্য তার ফলের জন্য সে আজকে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছে। আর যে সিরাজুল ইসলাম, যে মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করেছিলেন, মুখ্যমন্ত্রীকে গুলির হাত থেকে বাঁচিয়েছিলেন, আজকে দুঃখের বিষয় তার চাকরিটা চলে গিয়েছে। সে উচ্চ নেতৃত্ব না মানার জন্য আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার চাকরিটা ফেরত দেয়নি, যার জন্য মুখ্যমন্ত্রী আজকে চেয়ারে বসছে, রাজ্যের সিএম হয়েছে। সেই সিরাজুল ইসলাম শুধুমাত্র মুসলিম হবার অপরাধে, বাকিরা কিন্তু সব চাকরি ফেরত পেয়েছে। সিরাজুল ইসলাম মুসলিম হবার অপরাধে তাকে কিন্তু সে মুখ্যমন্ত্রী তার চাকরিটা আজকে পর্যন্ত ফেরত দিতে পারেনি। হাইকোর্টের রায় দিয়েছে যে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত কোনো রকমের মিছিল করা হবে না। কি আমাদের স্পিকার বলেছে এই আইন মানা সম্ভব না, কি বলবেন? দেখুন, আমরা সর্বসাকুল্যে আমরা আইনকে প্রাধান্য দেই। আর স্পিকার সাহেব তিনিও একজন আইনেরই মানুষ। তিনি কিভাবে বলেছেন, কোন ইঙ্গিতে বলেছেন, নাকি শাসক দলে, যেহেতু শাসক দল থেকে সিলেক্টেড, তো স্পিকার সাহেব শাসক দলের তাবেদারি করার জন্য বলেছেন, সেটা স্পিকার সাহেবই ভালো জানেন। কিন্তু স্পিকার সাহেব বললে তো হবে না। পশ্চিমবাংলা, ভারতবর্ষ চলে মূল ভারতবর্ষের সংবিধানের ওপরে। সর্বশেষ কিন্তু সংবিধান। আপনি যেভাবেই বলুন না কেন, আপনাকে ভারতবর্ষে বাস করতে হলে, পশ্চিমবাংলায় বাস করতে হলে আপনার সংবিধানকে প্রাধান্য দিতে হবে, সংবিধান মেনেই আপনার চলতে হবে। 21শে জুলাই আপনি বলছিলেন যে এবারেই সম্ভবত শেষ হবে, এটা এমন কথাটা কেন বললেন? না, শাসক দলের বর্তমান পরিস্থিতি হেভি খারাপ। আপনি দেখুন, আজকে ওখানে লোক হবে না এরকম ব্যাপার না। কারণ হলো, প্রত্যেকটা বুথ থেকে হুইপ করে নিয়ে যাওয়া হয়েছে। কাজ দেওয়ার বন্ধ করে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। তেরপেল দেওয়া হবে না, ঘর দেওয়া হবে না। গরিব মানুষ তারা সেই লোভে পড়ে গিয়েছে। আরও একটা জিনিস আমি আপনাকে দেখাতে পারবো, স্টাম্প মেরে শাসক দলের সিম্বল এর স্টাম্প মেরে লিখে দেওয়া হয়েছে যে 1 বোতল বাংলা মদ। মানে কি, ওই স্লিপটা যে কোনো ওই মদের দোকানে দেখাবে, সেখানে মদ পাবে, সেই মদ খাওয়ার জন্য তারা গাড়িতে উঠবে এবং প্রত্যেকটা লোককে 1 প্লেট বিরিয়ানি, এবং খবর আছে প্রচুর জায়গায় পয়সা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে লোক নিয়ে যাচ্ছে। আমরা এখানে রাজনীতিতে আমরা ক্ষমতায় আসি আর না আসি পরের জিনিস, আমরা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে অনেক এগিয়ে। কারণ হলো, আজ পর্যন্ত আইএসএফের কোনো মিটিংয়ে আমরা 4 আনা পয়সা কোনো কর্মীকে আমরা আমাদের দল থেকে বহন করিনি, এবং 1 প্যাকেট আলুর দম পর্যন্ত আমাদের কর্মীদেরকে আমাদেরকে দিতে হয়নি। তারপরেও কিন্তু আমরা কলকাতায় ব্রিগেড সমাবেশ করেছি, কলকাতায়
একাধিক সমাবেশ করেছি, বড় বড় সমাবেশ করেছি। 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিত দিবস পালন করেছি। তারপরেও কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে 1 টাকাও আমাদের খরচ করতে হয়নি। সাধারণ মানুষ ভালোবেসে আমাদের পাশে থেকে আমাদের মিটিং মিছিলগুলো যায়। তৃণমূল কংগ্রেস যেদিন এই টাকার উৎস বন্ধ হবে, সেদিন তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে পশ্চিমবাংলায়। গত 10 দিনে তৃণমূলের লোক তৃণমূলকে খুন করলো, এমন ঘটনা ঘটেছে বাংলায় 4 জন। কি বলবেন? এটা খুব দুঃখজনক ঘটনা যে বাংলায় আমরা এই বাংলা চাইনি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল যে পরিবর্তন চাই। আমরাও চেয়েছিলাম সে সময় 11 সালে, তখন আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হয়নি। আমরাও চেয়েছিলাম যে হ্যাঁ, 34 বছর ধরে বামফ্রন্ট সরকার চালাচ্ছে, এবার পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তন, এই ধরনের পরিবর্তন বাংলার মানুষ ভাবতে পারেনি। আজকে খুব দুঃখ লাগে যেখানে একটা জাতিকে টার্গেট করে করে গোষ্ঠীদ্বন্দ্বের নামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দেখে 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 একটা জাতিকে মার্ডার করছে। আমি সেই জাতিকে কাছে অনুরোধ করব, আপনারা যদি এখনও সজাগ না হন, 26-এ যদি এই মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসে, 26-এর পরে 31-এর মধ্যে কিন্তু এই জাতির অস্তিত্ব পশ্চিমবাংলা থেকে বিলীন করে দেবে এই মুখ্যমন্ত্রী। কারণ হলো, ভারতবর্ষের মধ্যে আপনি গুগল সার্চ করুন, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি 11 সালের পর থেকে আজকে 25 সাল পর্যন্ত সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আরএসএসের শাখা সব থেকে বেশি বেড়েছে, আরএসএসের সদস্য সব থেকে বেশি বেড়েছে। পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে গেন করেছে, সব থেকে প্রতিষ্ঠিত হয়েছে আরএসএস পশ্চিমবাংলায়। বিশেষ করে 17 সাল 18 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সব থেকে বেশি আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায়। মুখ্যমন্ত্রীর একমাত্র ইশারা ছাড়া পশ্চিমবাংলায় এত আরএসএস বাড়তে পারে না। যদি 26 সালে মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসে, 31 সালের মধ্যে পুরো পশ্চিমবাংলাকে আরএসএস ক্যাপচার করে নেবে, যেভাবে উত্তরপ্রদেশকে আরএসএস ক্যাপচার করেছে। সেই দিকেই এগোচ্ছে পশ্চিমবাংলা। ভাঙড়ে আইএসএফ নেতারা যেখানে দীর্ঘদিন জেল খাটছে, অনেকে এখনও জেলে আছে, এমতো অবস্থায় পরিকল্পিতভাবে খুন করলো টিএমসি। তাহলে কি নূতন যারা আইএসএফ করছে তাদেরকে দমানোর জন্য, তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্যই কি খুন করা হলো এই নতুন খুন? কি দেখুন, বলবেন? ভাঙড় পুরো পশ্চিমবাংলার মধ্যে এক্সেপশন যদি কোনো বিধানসভা থাকে, সেটা হলো ভাঙড়। ভাঙড় থেকে শুরু হয় আর ভাঙড়েই শেষ হয়। তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে শুরু হয়েছিল 2006 সালে, তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকেই শেষ হবে। আর ভাঙড়ের মানুষকে মানে আমি স্যালুট জানাই ভাঙড়ের মানুষকে। পশ্চিমবাংলার মধ্যে একমাত্র বিধানসভা যেখানে বিরোধী শক্তি লড়াই করছে ভাঙড়, মা বোনেদের থেকে শুরু করে কয়েক হাজার, 21 সালের পর থেকে আজ পর্যন্ত কয়েক হাজার আইএসএফের কর্মীদের, সাধারণ মানুষদেরকে জেল খাটিয়েছে, মিথ্যাভাবে কেস দিয়েছে, তারা বাড়ি শুতে পারেনি, রাত্রিবেলা বিভিন্ন জায়গায় পলিয়ে পলিয়ে থেকেছে। তারপরেও কিন্তু দিনের পর দিন ভাঙড়ের মানুষ আইএসএফেরই পাশে দেখা যাচ্ছে। শওকত মোল্লা সাহেব যেভাবে হোক, যে খুনের রাজনীতিতে শওকত মোল্লা সাহেব অভ্যস্ত, এই খুনের রাজনীতি মিথ্যা প্রমাণ করাবে ভাঙড়ের মানুষ। আর খুন করে ভাঙড়ের মানুষকে দমানো যাবে না, ভাঙড়ের মানুষকে ভয় দেখানো যাবে না। আগামী দিনে 26 সালে ভাঙড়ের মানুষ আবার প্রমাণ করাবে, লক্ষাধিক ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজানকে ওখান থেকে আবার বিজয়ী করবে এবং পুরো পশ্চিমবাংলার রেকর্ড ভোটে ওখান থেকে নওশাদ ভাই আবার জিতবে। আপনি প্রমাণ করে নেবেন। আপনাকে আমি বলছি, 26 সালের পরে যেটা রেজাল্ট আউট হবে, তার পরের দিনকে আপনি আমার কাছে আবার আসবেন, আমি যে কথাটা বলছি রেকর্ড হয়ে থাকবে। 26 সালে রেকর্ড ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড় থেকে আবার বিজয়ী হবে, পশ্চিমবাংলার ইতিহাস তৈরি হবে। ভাঙড় থেকে তৃণমূলের উত্থান, তাহলে মুখ্যমন্ত্রী কি এই ভয় পাচ্ছেন আইএসএফ আবার যদি ভাঙড় থেকেই উঠে আসে, বাংলা দাপাদাপি করে, এই ভয়টাই কি মুখ্যমন্ত্রী পাচ্ছেন? একদম 100% এই ভয়টাই মুখ্যমন্ত্রী পাচ্ছেন। কারণ হলো, ভাঙড় থেকে যে জিতেছে তিনি তো সাধারণ কোনো লিডার না, তিনি একমাত্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি মেরুদণ্ড সোজা থাকে, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তেনার মতন একজন লিডার ভাঙড় থেকে জিতেছে। মুখ্যমন্ত্রী যে ভাঙড় থেকে ক্ষমতায় এসছে, প্রথম এমএলএ যে ভাঙড় থেকে পেয়েছে, সেই ভাঙড় থেকে কিন্তু আইএসএফই এমএলএ পেয়েছে। মুখ্যমন্ত্রী ভয় করছে আস্তে আস্তে 21 সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলা ব্যাপী আইএসএফ বিস্তার
লাভ করেছে, বিস্তার ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে, মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়েছে। প্রথম নওশাদ সিদ্দিকী ভাইজানকে মন্ত্রিত্ব, ক্যাবিনেট মন্ত্রিত্ব দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দেওয়ার জন্য, তারপরে বিভিন্ন রকমভাবে টাকার অফার করেছে। তারপরে যখন পারেনি, বিভিন্ন রকমভাবে আইএসএফকে দমানোর জন্য মিথ্যা কেস দিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানকে 42 দিন জেল খাটিয়েও চেষ্টা করেছে। যখন পাচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে যে ভাঙড়ে যেভাবে হোক যদি দমানো না যায় নওশাদ সিদ্দিকীকে, আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটা নড়বড় করছে, একদম পরিষ্কারভাবে বলছি। বসিরহাট উত্তর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে বেসরকারিভাবে এমনটাই প্রকাশ যে এখানে আইএসএফের প্রতিদ্বন্দ্বী যিনি করেছিলেন তিনি জয়লাভ করেছেন, কিন্তু খাতা কলমে টিএমসি জিতেছে। এবারে আবার আর কয়েক মাস পরই বিধানসভা ভোট, এবারে কি আইএসএফ এখান থেকে একটা লড়াই দেবে কিংবা জিতবে এরকম আশা করছেন? দেখুন, প্রথমত বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারের বিরুদ্ধে হেরেছে, 2000 কত ভোটে হেরেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি হলো যে মুখ্যমন্ত্রীকে ওখানে হারানো হয়েছে, মমতা ব্যানার্জিকে ওখানে হারানো হয়েছে, কি লোক শুটিং করে, কারেন্ট অফ করে ওখানে মুখ্যমন্ত্রীকে রিকাউন্টিং করিয়ে হোক, যেভাবে হোক হারিয়ে দিয়েছে। যদি একজন মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তেনাকে যদি একটা বিধানসভায় শুটিং করে যদি হারানো যায়, তাহলে আমাদের মতো নতুন একটা দল 21 সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলকে জেতার পরেও সার্টিফিকেট কেড়ে নেবে না, সার্টিফিকেটে সই করতে দেবে না, এবং রিকাউন্টিং করিয়ে আমাদের জিতির বাক্সগুলো, ভোট ব্যাঙ্কগুলো সরিয়ে নতুন করে ওরা ভোট দিয়ে ইভিএম মেশিন তৈরি করে সেই ইভিএমে জিতবে না, এটা কীভাবে অসম্ভব হয়? আমরা 21 সালে ক্যানিং পূর্বেই শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন শাহাবুদ্দিন সিরাজি, আমরা দেখেছি 3 রাউন্ড ভোট গণনা বাকি, যেখানে কম বেশি 32,000 ভোট ছিল। 3 রাউন্ড ভোটে আমাদের যেখানে মাত্র 16,000 ভোটে হার ছিল। তারপরে 2 রাউন্ড পরে গণনার পরে যখন আমাদের প্লাস ছিল, হঠাৎ করে শাহাবুদ্দিন সিরাজিকে ওখান থেকে গুম করে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম শওকত মোল্লা সাহেব 56,000 ভোটে লিড নিল। তাহলে যেখানে 3 রাউন্ড টোটাল ভোট গণনা বাকি আপনার 32,000, সেই 32,000 ভোট যদি টোটালটাই তৃণমূল কংগ্রেস পায়, তারপরেও কিভাবে 56,000 ভোটে শওকত মোল্লা সাহেব জেতে? তাহলে এটাও পরিকল্পনা করে শওকত মোল্লা সাহেব হারিয়েছে। ঠিক বসিরহাট উত্তরের বিধানসভায় আমি একটা ঘটনা বলি, আনঅফিসিয়ালি ঘটনা। কোনো এক তৃণমূলের লিডার, শাসক দলের লিডার, সেই ব্যক্ত করেছে এখানে আমরা প্রায় 1,500 ভোটে আমরা জিতছিলাম, লিড ছিল। সেটাকে যেভাবে কারচুপি করে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে নন্দীগ্রামে, সেই কারচুপি করেই এখানে বসিরহাট উত্তরে, ক্যানিং পূর্বে, দেগঙ্গায়, বিভিন্ন জায়গায় আমাদেরকেও হারানো হয়েছে। যদি মুখ্যমন্ত্রী ওখানে, প্রথমত হলো মুখ্যমন্ত্রী যদি ওখানে হার মেনে নেয়, তাহলে আমরা এখানে হার মেনে নেব যে মুখ্যমন্ত্রী ওখানে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটে হেরেছে। যদি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নেয়, আমরা ওখানে হার মেনে নেব। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে যে না, ওখানে লোডশেডিং করে হারানো হয়েছে, ইভিএম চেঞ্জ করে হারানো হয়েছে, আমরাও আর মানব না, তাহলে আমরাও এখানে বলছি, আমরাও এখানে এই হার মানছি না। এটা শুধুমাত্র ক্ষমতা থাকার কারণে, উচ্চ পদস্থ নেতৃত্বদের সঙ্গে সেটিংয়ের কারণে আমাদের এখানে হারানো হয়েছে। 26 সালে সেই সুযোগ তৃণমূল কংগ্রেস পাবে না। সর্বশেষ প্রশ্ন, আজকে যারা 21শে জুলাই কলকাতায় যাননি, বা অনেকেই গিয়েছেন, আইএসএফ কর্মীরাও গিয়েছেন, হয়তো বেড়ানোর জন্যেও গিয়েছেন, তো যারা যাননি, বাড়িতে বসে আছেন, তাদেরকে কি বার্তা দিচ্ছেন? আইএসএফের কোনো কর্মী যায়নি। আমি জোর গলায় বলতে পারি, যারা আইএসএফ করে, যারা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শে আদর্শিত হয়েছে, তারা কোনোদিনও চোরের মিছিলে হাজার ভয়, হাজার লোভ, হাজার ডিম ভাত, হাজার বিরিয়ানি ভাত, হাজার রকম প্রলোভন দেখালেও আইএসএফের কর্মীরা ওই মিটিংয়ে উপস্থিত হবে না। যারা গিয়েছে তারা প্রলোভন দেখে গিয়েছে, তাদেরকেও আমি বলবো কোনো অসুবিধা নেই, আপনি গিয়েছেন
শুধুমাত্র শাসক দলের চোখ রাঙানি থেকে বাঁচার জন্য আপনি ঘর পাবার আশায় গিয়েছেন, আপনি ভালো করেছেন, কিন্তু তারা ফিরে এসে 26-এ ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই দেবে, আপনি দেখে নেবেন। আর প্রত্যেকটা বাংলাভাষীর জন্য আমি বলবো, এবং বসিরহাট উত্তরবাসীর জন্য আমরা বলবো, আগামী দিনের জন্য প্রস্তুতি নেন। 26-এ কিন্তু তৃণমূল কংগ্রেসের সিট নড়ছে, 26-এ কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। এবং বসিরহাট উত্তর সহ হাড়োয়া, বাদুড়িয়া, যেসব দেগঙ্গা, যেসব বিধানসভা আছে, এসব জায়গায় কিন্তু আইএসএফ আগামী 26-এ ক্ষমতায় আসছে। বাংলার মানুষ কিন্তু আইএসএফকেই চাচ্ছে সব জায়গাগুলোয়। এতক্ষণ আমরা কথা বললাম উত্তর 24 পরগনার জেলা সম্পাদক, যুগ্ম সম্পাদক মুসা কারিম ভাইয়ের সঙ্গে। এটা প্রথম পর্ব আপনারা দেখলেন, ধারাবাহিকভাবে দেখতে থাকুন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও আসবে। থ্যাংক ইউ।